লেখিকা সুমনা চ্যাটার্জির ইচ্ছে পূরণ। আমার নাম এক কড়ি দে। যদিও জানি আমার দাম কানা কড়িও নয়। ইংরেজিতে এটিকে সংক্ষেপে করলে দাঁড়ায় এ কে, অর্থাৎ কিনা এ আবার কে রে। আমার নিজেরও ঠিক এই কথাটি মনে হয়, আর এই মনে হবার কারণটি কিন্তু সত্যিই যুক্তিসঙ্গত। আমার জন্মের বছর তিনেক পর আমার একটি বোন হয়, কিন্তু সে মাত্র 6 মাস বাঁচে। আমার মা শিশুটির মৃত্যুর জন্য আমাকেই দায়ী করেন, মানে ঠাকুমার নির্দেশে আমার দিকে বেশি নজর দিতে গিয়েই নাকি এমনটি হলো। আমার মা বোনের শোকে মুহ্যমান, আর আমি মাঠে ঘাটে ঘুরে বেড়াই। একদিন পেয়ারা গাছে উঠে পেয়ারা পাড়তে গিয়ে আমার ঠ্যাং গেল ভেঙে। আমার মা তখন রেগে নাকি ভয়ে জানি না তার এই খোড়া ছেলেটিকে তার ঠাকুরদাদা এবং ঠাকুমার কাছে ফেলে দিয়ে স্বামীকে নিয়ে অন্য জায়গায় বাসা বাঁধলেন। সেই থেকে ঠাকুরদাদা ঠাকুমার কাছেই আমি বড় হতে লাগলাম। আমরা থাকতাম ক্যানিংয়ের প্রত্যন্ত গ্রামে, প্রকৃতির কোলে। মাতলা নদীর ছলাৎ ছলাৎ জল আমাকে আকর্ষণ করত। ঘন মেঘ আঁধার করে বৃষ্টি নামত যখন, আমি অবাক হয়ে দেখতাম আকাশের বুক চিরে বিদ্যুৎ অসির ফলার ন্যায় ঝলসে উঠত। গাছগুলি মাথা দুলিয়ে দুলিয়ে প্রবল ঝড়ের সঙ্গে লড়াই করে কীভাবে নিজেদের অস্তিত্ব রক্ষার চেষ্টা করত, সব আমি চেয়ে চেয়ে দেখতাম। এই সব নয়নাভিরাম আর ভয়ঙ্কর দৃশ্যগুলি অঙ্কন করতে ভারী ইচ্ছে করত আমার, কিন্তু ওই বৃষ্টিপতনের কাঠিগুলি ছাড়া আর কিছুই অঙ্কন করতে পারতাম না আমি। আমার একটি পোষা কুকুর ছিল, কুচকুচে কালো বলে তার নাম দিয়েছিলাম কালু। কালুকেও অঙ্কন করার চেষ্টা করতাম। আমার এক বন্ধু বলল, কালুকে আঁকার পর আমার নাকি নিচে সেটিকে আমার কুকুর কালু বলে উল্লেখ করে দেওয়া উচিত ছিল। জিজ্ঞাসা করলাম, কেন ভাই? তখন আমার বন্ধু সুদীপ বলল, বোঝা যাচ্ছে না কি না তাই। আমি বললাম, তো তোমার কি মনে হচ্ছে? সে বললে, কালো বিড়াল। এরপর আর যাই হোক, আঁকার চেষ্টা কোনোদিনও করি না আমি। কিন্তু শিল্পী হবার গুণাগুণ না থাকলেও শিল্পের প্রতি আমার আকর্ষণ ছিল প্রকাণ্ড। তাই এবার খুব মনোযোগ সহকারে রেডিওতে গান শুনতে লাগলাম, কারণ সে সময় গান শোনার ওই একটি মাধ্যম ছিল। হেমন্ত মুখোপাধ্যায়ের একটি গান খুব মনোযোগ সহকারে শুনলাম আমি। রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘণ্টা বাজছে রাতে। একদিন রাতে ভাত খেয়ে ভাবলাম, খোলা আকাশের তলায় দাঁড়িয়ে আমি গানখানি গাইব। প্রথম লাইনটি যেই গেয়েছি, না মশাই, কোনো ঝুমঝুম ঘণ্টাধ্বনি নয়, পাড়ার 3-4টি কুকুর সমস্বরে সুর করে ডেকে উঠল। তাও ভালো যে তারা করেনি আমাকে। এরপর থেকে আর কোনো দিন শব্দ করে গাইনি আমি, মানে গাইতাম তবে নিঃশব্দে। আমার ঠোঁট দুটি নড়ত, সারা শরীর মন গাইত, শুধু গলা দিয়ে, আর এতটুকু আওয়াজ আর বের করিনি কখনো। সবাই বলতো আমি নাকি বেসুরো, অথচ নিঃশব্দে গাওয়ার সময় আমার বুকের মধ্যে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরেলা কণ্ঠস্বরটি আমি অনুভব করতে পারতাম। পূর্ব বর্ধমানের একটি প্রত্যন্ত গ্রামে আমাদের কিছু জমি জমা ছিল। সেখানেই বসবাস শুরু করেছিলেন আমার মা এবং বাবা। একটি মাত্র পাকা ঘর এবং মাটির রান্নাঘর, তাদের বসবাসের জন্য বোধহয় সেটুকুই যথেষ্ট ছিল। ক্যানিংয়ের একটি পাঠশালাতে আমি পড়াশোনা করতাম, আর আমার ঠাকুরদাদা দাসেদের এস্টেটে চাকরি করতেন। গোয়াল ঘরে গরু ছিল, গাছ ভরা ফল ছিল, আর বর্ষাকালে যখন মাছগুলি ডাঙায় উঠে পড়ত তখন আমি গামছা দিয়েই সেগুলি সংগ্রহ করতাম। এমনিতেও সারা বছর মাছ ছিল অফুরান। উচ্ছের মধ্যে মাছ, ঝাল, ঝোল, অম্বল সবেতেই মাছ। বর্ষা শেষ হয়ে ভাদ্র মাসের মাঝামাঝি আমার ঠাকুরদাদার মেজো ভাই একখানি সুসংবাদ নিয়ে হাজির হলেন।
তিনি কলকাতার শোভাবাজার এলাকায় থাকতেন। তিনি নাকি স্বপ্ন দেখেছেন স্বয়ং মা দুর্গা তাকে নাকি স্বপ্নে দেখা দিয়ে পুজো করতে বলেছেন। ভাইয়ের কাছে এহেন স্বপ্ন নির্দেশের কথা শুনে আমার ঠাকুরদাদা মনস্থির করে ফেললেন বর্ধমানের বাড়িতে ঠাকুর দালানে মা আনন্দময়ীর পুজোর আয়োজন তিনি একাই করবেন। আমরা সবাই মিলে উপস্থিত হলাম আমাদের বর্ধমানের গ্রামের বাড়িতে। দুর্গা ঠাকুরের মূর্তি এলো সপ্তমী এবং নবমীতে। মোট 4টি নিখুঁত কচি পাঁঠা বলি দিয়ে পুজো দিতে হবে। স্বপ্নে নাকি সেরকমই নির্দেশ ছিল। এই ভোগের মাংস রান্না হবে নিরামিষ, অর্থাৎ পেঁয়াজ রসুন এতে দেওয়া হবে না। ক্যানিংয়ে মাছ খাওয়া হতো প্রচুর, কিন্তু মাংস খেলাম এই প্রথম। মহাপ্রসাদ। বর্ধমানের বাড়িতে এসে অনেক দিন পর দেখা হলো আমার মায়ের সঙ্গে। পুজোর সমস্ত কাজ থেকে সরে আছেন তিনি। শুনলাম আমার নাকি ভাই হবে। তবে অনেক দিন পরে নিজের মাকেও কেমন যেন অচেনা লাগছিল আমার। ভীষণ লজ্জা করছিল। আমার বাবার একটি ভাই এবং একটি বোন ছিল। এরা দুজনেই আমার বাবার চেয়ে বয়সে অনেক ছোট ছিলেন। আমার যখন 2 বছর বয়স, আমার এই পিসির বিয়ে হয় কলকাতার ভবানীপুরে। যদিও তার ছেলে হয় অনেক পরে। সুকান্ত ছিল আমার চেয়ে 8 বছরের ছোট। অর্থাৎ এই পুজোর সময় আমার যখন 9 বছর, তখন সে 1 বছরের। পিসি ঠাকুরদাদাকে বললেন তিনি আমাকে তার কাছে নিয়ে যেতে চান। কলকাতার স্কুলে ভর্তি করে দেবেন তিনি আমাকে। বুঝলাম আরও একটি বিচ্ছেদের ঘটনা ঘটতে চলেছে আমার জীবনে, আর সেটার হয়তো বেশি দেরিও নেই। মনটা হু হু করে উঠল আমার। বর্ধমানের বাড়ির ঠাকুরদালানে বসে আমার মনে পড়ল মাতলা নদীর কথা, বেলগাছ, আম গাছ আর পেয়ারা গাছের কথা, গোয়ালঘরের গরুগুলির কথা, পাঠশালার সহপাঠীদের কথা, সর্বোপরি আমার কালুর কথা। কলকাতায় সব কিনে খেতে হয়। পিসির কাছেই শুনেছি তার বাড়িতে মাছ রান্না হয় নাকি শুধু একাদশীতে, আর এখানে এত মাছ, সঙ্গে আমন চালের ভাত। কলকাতায় নাকি লাইন দিয়ে মোটা চাল আনতে হয়, আর এখানে যে 1 বাটি ভরা ক্ষীর খাই আমি। হাতের পিঠ দিয়ে চোখের জলটুকু মুছে নিলাম। কখন যে পিসি পিছনে এসে দাঁড়িয়েছে একেবারে টের পাইনি তো। এখনই কান্না করছিস কি রে খোকা? ভাসান তো সেই রাতে, এখন আনন্দ কর, পিসি বললে। আমি বললাম তাই তো। পুজোর ছুটি শেষ করে ক্যানিংয়ে ফিরে এলাম। বাৎসরিক পরীক্ষা হলো, ফল বেরোলো। মাস্টার মহাশয় বললেন, শুনলাম নতুন বছরে 5ম শ্রেণীতে কলকাতার স্কুলে ভর্তি হবে তুমি। গণিত বিষয়টি মনে হয় না হবে তোমার দ্বারা, তবে ইংরেজিতে দেখেছি তুমি বেশ ভালো। ওইটাই পড়ো মন দিয়ে। ইংরেজরা দেশ ছেড়ে চলে গেলেও তাদের ভাষার দাম অনেক। ভালো করে যদি শিখে নিতে পারো, খাওয়া পড়ার কোনো অভাব হবে না তোমার। ঠিক কথাই বলেছিলেন মাস্টার মশাই। ইংরেজিটা ভালো করে রপ্ত করে নিলে খাওয়া পড়ার অভাব থাকে না কোনো। এই কথাটা একটু বড় হওয়ার পরই বুঝেছি আমি, কিন্তু আরও কঠিন সত্যটি উপলব্ধি করেছি বার্ধক্যে উপনীত হবার পর। ভীষণ জরুরি অঙ্ক জানা, নইলে জীবনের অঙ্কটিকে যে মেলানো যায় না। তুই এবার থেকে এখানেই শুবি। একদিকে রেলিং দেওয়া একটা বারান্দার দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন আমার পিসি। ঠাকুরদাদা সেই দুপুরেই এখানে আমাকে রেখে দিয়ে ফিরে গিয়েছেন ক্যানিং। পিসির ঘর একটাই, সেখানে সম্ভবত তিনি সুকান্ত আর পিসে মশাইকে নিয়ে শোবেন। এই মস্ত বারান্দাটার একদিকে রান্না হয় উনুন ধরিয়ে। রাতে এর একদিকেই বিছানা করে শুতে হবে আমাকে। নিচে একটি কয়লার ঘর আর বাথরুম। ছাদের দিকে অ্যাসবেস্টস দেওয়া আর একখানি ঘর। পিসির 2টি ননদ, সেখানে পিসির বড় ননদ আর অন্য একটি ননদের ছেলে থাকে। বয়সে সে মনে হয় আমার চেয়ে কিছু বড়। এই বালকটি মাতৃহীন এবং মনে হয় লেখাপড়া সে কিছু করে না। ঠাকুরদাদা যাবার সময় বলে গেছেন, মনে রেখো এটা তোমার পিসির শ্বশুর বাড়ি। এনাদের তুমি বড় পিসি আর বড়দা বলে ডাকবে। আজ থেকে এদের সকলের মন জুগিয়ে চলতে হবে তোমাকে। খুব খিদে পেয়েছিল আমার। বিকেলে 1 বাটি দুধ সাবু মেখে দিত ঠাকুমা। এখানে এরা সব চা খেলো। আমি ঢকঢক করে 1 গ্লাস জল খেয়ে নিলাম। আয় খাবি আয়। রাতে মোটা মোটা খাঞ্চারেক রুটি আর একটু আলুর তরকারি দিয়ে খেতে ডাকলো পিসি। ক্যানিংয়ে কখনো রুটি খাইনি আমি। রুটিগুলো সেদিন গিলতে গিয়ে চোখে জল আসছিল আমার। সে কথা মনে পড়লে আজ যেন কেমন হাসি পায়।
সেদিন রাতে শুয়ে সারা রাত শীতে ঠকঠক করে কেঁপেছিলাম আমি। মুশকিল হতো চৈত্র বৈশাখের ঝড়ে আর বর্ষাকালে। তখন একপাশে বিছানা গুটিয়ে জড়সড় হয়ে বসে থাকতাম। কখনো সখনো বড় পিসি ডেকে নিতেন তাদের চিলেকোঠার ঘরটিতে। পরদিন সকালে দুটো বাসি রুটি আর চা, সেই থেকে চা খাওয়া অভ্যাস হয়ে গেল আমার। স্কুলে যাবার আগে ভাত, মূলো সেদ্ধ আর ডাল, তবে ডাল না বলে সেটিকে ডালের জল বলাই শ্রেয়। স্কুলে গিয়ে দেখলাম কলকাতার ছেলেরা বেশ চৌকস আর চালিয়াত। সংস্কৃত ক্লাসে বেশ চটপট উত্তর দিতাম বলে তারা আমার নাম দিল পণ্ডিত মশাই। স্কুলের একটি ছেলে কিরিটি রায়ের গল্প বলতো বেশ রসিয়ে কষিয়ে, সেই থেকে আমি গোয়েন্দা গল্পের ভক্ত হয়ে গেলাম। আরেকটি ছেলের কথা খুব মনে পড়ে আমার। সে ইস্ত্রি করা জামাকাপড় পরে বেশ সেজেগুজে আসতো। একদিন যেই সে পড়া বলতে পারেনি, অমনি মাস্টারমশাই বললেন, সাজগোজ তো ভালোই শিখেছ, আর পড়াটাই তৈরি হয়নি। সে বললে, আমি আমার বাপের পয়সায় সেজেছি। এ কথা বলবা মাত্র মাস্টারমশাই তাকে প্রবলভাবে বেত দিয়ে মারতে মারতে স্কুল থেকে সোজা বাইরে বার করে দিয়ে বললেন, এই স্কুলে যেন আর কখনো দেখি না তোমায়। আজকালকার দিনে এমন মার মারলে ওই শিক্ষকের জেল খাটা অবশ্যম্ভাবী ছিল। স্কুলে যে সবচেয়ে প্রিয় বন্ধুটি ছিল আমার, তার একটি কান মাঝখান দিয়ে কাটা ছিল বলে আমরা তার নাম দিয়েছিলাম কানকাটা। চেহারাখানাও বেশ ভারী ছিল তার। মোটা থপথপ পান্তুয়া বললে সে যে কি ভয়ানক রেগে যেত তা বলে বোঝানো যাবে না। কৃষ্ণনগরের জমিদার বংশের ছেলে ছিল সে। অকালে পিতৃবিয়োগ হওয়াতে তারা সবাই মিলে ভবানীপুরে মামার বাড়িতে থাকতো। বিকেলে স্কুল থেকে ফেরার পর এদের বাড়িতেই আমি খাওয়া দাওয়া করতাম, কারণ বিকেলে পিসির বাড়িতে খাওয়ার কোনো বন্দোবস্ত ছিল না। এদের বাড়ি আর আমার পিসির বাড়ি ছিল এক দেওয়ালে। এই ছেলেটি শুধু খাবার নয়, কোনো নিমন্ত্রণ বাড়ি থাকলে জামা কাপড়ও দিত আমাকে। একদিন তার সঙ্গে খুব ঝগড়া হয়েছে আমার। ওই দিনই একটি বাড়িতে নিমন্ত্রণ। মন খুব খারাপ। ছাদের এক কোণায় বসে আছি আমি, দেখি একখানি জামা প্যান্ট আমার গায়ে এসে পড়ল। ফিরে তাকাতেই তাকে দেখলাম। দেখেছো কাণ্ড? স্কুলের নামটিই তো বলা হয়নি, ওরিয়েন্টাল একাডেমি। লোকে অন্তমিল করে বলতো, বাদ ছাড়ে দামি দামি ছিল। আমাদের স্কুলের পাশে একটি মেয়েদের স্কুলও ছিল, মহাকালী পাঠশালা। এক্ষেত্রেও অন্তমিল করে বলা হতো, বিদ্যে হলো কাজকলা। আমার কিন্তু মনে হয় সে সময়কার এই অতি সাধারণ অখ্যাত স্কুলগুলিতে মাস্টারমশাইরা আমাদের যে শিক্ষাদান করেছিলেন, পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা তা কল্পনাও করতে পারবে না। সুকান্তকে কোলে পিঠে করে মানুষ করেছিলেন বড় পিসি, কারণ আমি সেখানে যাবার মাস চারেকের মধ্যেই পিসি সন্তান সম্ভবা হয়ে পড়েন। তারপর যথাসময় শিশু মঙ্গলে জন্মালো সুবীর। তাকে বাড়ি নিয়ে আসার দিন আমি বললাম আমিও যাব। এ কথা বলার পেছনে আমার একটি বিশেষ উদ্দেশ্য ছিল, সেটি হলো লিফটে চড়া। ইতিপূর্বে আর কোনো দিন লিফটে উঠিনি আমি। লিফটে করে একবার উঠলাম আর তারপর নেমে এলাম। আমাদের জীবনটাও ঠিক এমনই, তাই না? একবার ওঠা, একবার নামা। পিসির দুটি ছেলেই আমাকে ছোটদা বলে ডাকতো, আর হাবু মানে তাদের সেই পিস্তুত দাদাটিকে আমরা তিনজনেই বড়দা বলে ডাকতাম। খুব ছোট বয়স থেকেই সে উপার্জন করত। বস্তুতপক্ষে সামনে কালী মন্দির আর শহরে খেটে উপার্জন করার অনেক রকম পন্থাই থাকে। ফলত তার উপার্জনের টাকা দিয়ে সে একটি কোয়ার্টার পাউন্ড রুটি আর এক ভাঁড় দই নিয়ে এসে জলখাবার সারত। আমার ভাগ্যে সেই বাসি রুটি আর চা। তার এই অভিনব জলযোগটি ভীষণ আকর্ষণ করত আমাকে। উপার্জন শুরু করার বেশ কয়েক বছর পর হয়তো বিয়ের স্বাদ জেগেছিল তার মনে। একদিন পিসে মশাই তাকে হাতে নাতে ধরে ফেললেন। পিসির বাড়িতে যে মেয়েটি ঘুঁটে বেচতে আসতো, তার সাথেই সে নাকি ফুসফাস করছিল। পিসি তাকে সরাসরি বলে দিলেন, ওই মেয়েটির সাথে তিনি প্রেম বা বিয়ে কোনো কিছুই মেনে নেবেন না। এমনিতে পিসি আর বড় পিসির মধ্যে মতের অমিলের শেষ ছিল না। তাদের এই ঝগড়ার বলি কখনো সখনো আমাকেও হতে হতো। ননদের সঙ্গে ঝগড়ার পর পিসি অনেক সময় আমাকে রাতেও বাইরে বার করে দিত। সেই সব রাতগুলিতে পিসির বাড়ির বাইরের সামনের রকটিতে রাত্রিযাপন আমাকে আমার ভাগ্যের লিখন বলে মেনে নিতে হয়েছিল। যাই হোক, বড়দার এই প্রেম কাহিনীর ক্ষেত্রে এই পিসি আর বড় পিসি একদম এক কাট্টা হয়ে গেল।
তারা সকলেই বলে দিলেন এই প্রেম পর্ব চালিয়ে গেলে তাকে অবিলম্বে বাসা বদল করে উঠে যেতে হবে, আলাদা বাসা ভাড়া করে সে উঠে যাবে। এত আর্থিক ক্ষমতা তার সম্ভবত ছিল না, সুতরাং তাকে মত পরিবর্তন করতে হয়। বর্দার আর বিয়ে করা হয়নি কখনো, পারতপক্ষে কারোর সঙ্গে কথাও বলতো না সে, ভীষণ চুপচাপ হয়ে গিয়েছিল। বয়সকালে দেখেছি ভারী কষ্ট করে জীবনযাপন করতেন বর্দা। দুপুরে সুকান্ত স্ত্রী সুজাতা এক কোণে একটি বিশাল থালায় মোটা চালের ফেনা ভাত, সামান্য ডালের জল আর সবজির খোসা ভাজা দিয়ে তাকে খেতে দিত। আসলে পিসি তার দুই ছেলেকে যে আলু ভেজে দিত তার খোসাগুলো ভেজে তিনি বাকিদের খেতে দিতেন। আমার আশ্চর্য লাগে এই ভেবে যে সে তো পরবর্তীকালে ভালোই উপার্জন করত, তথাপি সে কেন সেখান থেকে আর বেরোতে পারল না, আর কেনই বা সে কোনো দিন আর ঘর বাঁধার স্বপ্ন দেখল না। আরও আশ্চর্য লাগে এই ভেবে যে বর্দা যখন মারা যায় তখনও তার তোরঙ্গে নাকি 50,000 টাকা আর তার মায়ের সামান্য কিছু গহনাও ছিল। এ সমস্ত সে যে কার জন্য সযত্নে সঞ্চয় করে রেখেছিল কে জানে। নিজে সেগুলিকে ভোগ করা দূরস্থান, মৃত্যুর পূর্বে নিজের চিকিৎসার কাজেও সেগুলিকে ব্যয় করেনি বর্দা। এইরূপ কঠিন প্রশ্নের উত্তর বের করা বোধ করি কিরিটি রায়ের স্রষ্টার পক্ষেও অসম্ভব। হাজারো অসুবিধার মধ্যেও ভবানীপুরে আমার আকর্ষণের অবধি ছিল না। কয়েকটি বাড়ির ব্যবধানেই থাকতেন স্বয়ং উত্তম কুমার। তার বাড়ির একটি ভৃত্যর সঙ্গে ভাব জমিয়ে আমি এবং আমার বন্ধুরা মহানায়কের সম্পর্কে নানান গল্প শুনতাম। তার বাড়িতে কটি আয়না, কেমনভাবে তিনি চুল আঁচড়ান, মানে ওই বয়সে যা যা জানতে ইচ্ছা করে আর কি, সে সত্যি মিথ্যে যাই হোক। আর ওইটুকু বয়সে কেই বা অত চুলচেরা বিশ্লেষণ করে। তথাপি বছরখানেক পিসির বাড়িতে থাকার পর একজন আত্মীয়ের কাছে আমি যখন শুনলাম আমার মা বাবা আমাকে নিতে আসছেন এবং সেটা আগামীকালই, আমি একেবারে আনন্দে দিশেহারা হয়ে গেলাম। আমাদের দেশ গ্রাম থেকে প্রায়ই কোনো না কোনো আত্মীয় কুটুম্ব জ্ঞাতি কলকাতায় আসতেন, আর তারা কেউ কলকাতায় এলে একবার অন্তত পিসির সঙ্গে দেখা সাক্ষাৎ করতে আসতেন। এরকমই এক আত্মীয় একবার কলকাতায় এসে পিসির বাড়িতে এলেন। আমি স্কুল থেকে ফিরতেই তিনি আমাকে চুপি চুপি বললেন, প্রস্তুত হয়ে থেকো, কালই তোমার বাপ তোমাকে নিতে আসবে। আমি পুলকিত হয়ে উঠলাম। এত রোমাঞ্চ আমার কখনো হয়নি। আমি রাতের মধ্যেই আমার টিনের তোরঙ্গখানি গুছিয়ে ফেললাম। একটি রাত আমার কাছে অনন্ত রাত্রির ন্যায়, এক অনতিক্রম্য সমুদ্রের ন্যায় অসহ্য লাগছিল। আমাকে ঠাকুরদাদার কাছে ফেলে চলে আসার পর আমার মা আরও দুটি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। বছরে একবার মাত্র আমি যাই পুজোর সময়। কে জানে এই বড় দাদাটিকে তারা তখন ঠিক করে লক্ষ্য করেছে কিনা। তাদের সঙ্গে এইবার সব ব্যবধান ঘুচে যাবে আমার। এই সব 7-5 ভাবতে ভাবতে শেষ রাতের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম আমি। যখন ঘুম ভাঙল দেখি সকাল হয়ে গেছে। তাড়াতাড়ি করে উঠে প্রাতকৃত্য সারতে স্নানঘরের দিকে চলে গেলাম। স্নান সেরে এসে দেখি আমার ছোট্ট তোরঙ্গটি নেই। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও সেটির কোনো হদিশ বের করতে পারলাম না। হতাশায় ডুবে আমি নিজের কপালেই আঘাত করতে লাগলাম। পিসি বললেন তিনি সেটিকে লুকিয়ে রেখেছেন। আমি বললাম সেক্ষেত্রে আমি এই গামছা পরেই যাব। তখন পিসি বলল, আমি যদি কলকাতা ত্যাগ করি তাহলে ঠাকুরদাদা মারা যাবেন। এ জীবনে আমি হয়তো এমনকি এই বৃদ্ধ বয়সে পৌঁছেও এই বৃদ্ধটির অধিক কখনো কাউকে ভালোবাসিনি। তিনি মারা যাবেন, এত বড় কথাটি শুনে আমি পাথরের মতো চুপ করে বসে রইলাম। বাবা আমাকে নিতে এসে খালি হাতেই প্রত্যাবর্তন করলেন। আর কখনো নিজের বাপমার কাছে ফেরা হয়নি আমার। নিজের ভাই বোনদের কাছে একটি অপরিচিত মঙ্গল গ্রহের প্রাণী হিসেবে বেঁচে থাকতে হয়েছে আমাকে চিরকাল। বহু বছর পর সেই আত্মীয়টির কাছেই আমি জেনেছিলাম এই ঘটনাটির পিছনে আসল বৃত্তান্তটি কী ছিল। কেনই বা সেদিন আমার বাবা আমাকে নিতে এসেছিলেন আর পিসিই বা কেন যেতে দেননি আমাকে। আমি যেহেতু পিসির বাড়িতে থাকতাম তাই ঠাকুরদাদা প্রচুর চাল ডাল আনাজপাতি মাছ এমনকি টাকা পয়সা সোনাদানা পর্যন্ত তার মেয়ের বাড়িতে নিয়ে আসতেন। আমি আসার আগেও তিনি অবশ্যই দিতেন, কিন্তু নাতিকে সেখানে রাখার পর তার এই দেওয়া থোয়ার পরিমাণ দ্বিগুণ 3 গুণ বা হয়তো তার চেয়েও বেশি
এক মাত্রা ছাড়া আকার ধারণ করেছিল, আর বাপের সব কিছু হয়তো তার বোনই গ্রাস করে নেবে এই আশঙ্কায় আশঙ্কিত হয়ে আমার পিতৃদেব সেদিন আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিলেন। অর্থাৎ আমার প্রতি এদের কারোরই কোনো ভালোবাসা ছিল না, শুধুমাত্র অর্থের প্রলোভনেই আমাকে নিয়ে এই টানাটানির খেলাটি তারা খেলেছিলেন। তারা প্রত্যেকেই তাদের বাপের কাছে টাকা পয়সা এবং জিনিসপত্র হাতানোর একটি টোপ হিসেবে আমাকে ব্যবহার করতে চেয়েছিলেন। একটি অবোধ বালককে ব্যবহার করে তারা নিজেদের আখের গোছাতে চেয়েছিলেন মাত্র। অর্থের প্রতি লালসা এবং লোভ বোধহয় সব মূল্যবান সম্পর্ককেই মূল্যহীন করে দেয়। আমাকে কেন্দ্র করে এরকম আরও কত কূটনৈতিক খেলা তারা খেলেছেন আমি যৌবনে পদার্পণ করার পরও। সে কথা ভাবলে জীবনের এই শেষ প্রান্তে এসেও আমি শিহরিত হয়ে উঠি। কী রে, হাঁ করে তাকিয়ে দেখছিস কি? বেশ কিছুদিন তো হয়ে গেল কলকাতায় আছিস, বন্ধুবান্ধব হয়েছে, কিন্তু তোর গ্রাম্য ভাবটা দেখছি এখনও যায়নি। টকাশ করে মাথায় একটা গাঁট্টা মেরে বললেন আমার কাকা। বস্তুতপক্ষে এই নিয়ে তিনি আমার মাথায় 3-4 বার গাঁট্টা মারলেন। ব্রহ্মতালুটা জ্বালা জ্বালা করছিল আমার, তথাপি চুপচাপ সহ্য করছিলাম আমি। পাছে ঠাকুরদাদা কষ্ট পান, তাই তার এই 3 ছেলে মেয়ের সব রকম বেয়াদপি চিরকাল সহ্য করেছি আমি। এমনকি বড় হবার পর নিজের উপার্জনের অর্থটুকু পর্যন্ত এদের বিলিয়ে দিতে এতটুকু দ্বিধাবোধ করিনি আমি। আর সেটা করতে গিয়ে নিজের স্ত্রীকে এক টুকরো জমি আমি কিনে দিতে পারিনি। আমি জানি এটা আমার নির্বুদ্ধিতা, আর অনেকেই সেজন্য আমাকে ধিক্কার দেবেন, কিন্তু যেটা ঘটে গেছে তা স্বীকার করতে আমার কোনো কুণ্ঠা নেই। একেবারে বোবা মেরে গেলি যে, নাকি কটা দিন দেখিসনি আর তাতেই ভুলে গেলি? এবারে আমার কাকা তার নাক মুখ দিয়ে খানিকটা ধোঁয়া ছাড়লেন। আহমেদাবাদ থেকে চাকরি না হোক, এই নেশাটি তিনি আমদানি করে এনেছেন। আমি ক্যানিং থেকে চলে আসার পরই দুর্ঘটনাটি ঘটেছিল। আমার কাকা ধনঞ্জয়কে তার কোনো এক বন্ধু আহমেদাবাদে চাকরির সুলুক সন্ধান দেয়। সে কাকাকে সাবধান করে দেয় এই বলে যে সে যেন খবরদার বাড়িতে কাউকে কিচ্ছুটি না বলে, খুব চুপি চুপি পালাতে হবে তাদের, নতুবা এই বিশাল চাকরিটি নাকি হাতছাড়া হয়ে যাবে। কিন্তু আহমেদাবাদ যাওয়া, তারপর সেই বিশাল চাকরির এই মহা গুরুত্বপূর্ণ পদটি গ্রহণ করার নিমিত্ত প্রচুর অর্থের প্রয়োজন। তাই কাকা যেন বাড়ি থেকে প্রচুর সোনা দানা মোহর যা কিছু পাবে সব সংগ্রহ করে নিয়ে আসে। আমার ঠাকুরদাদার সিন্দুক ভরা মোহর, সোনা ইত্যাদি ছিল। আসলে তখন সম্পত্তি বলতে তো এইগুলিই থাকতো। তখন তো আর টাকা পয়সা ব্যাংকে রাখার প্রচলন ছিল না, মানুষ নিরাপদ বোধ করতো না। ঠাকুরদাদা সিন্দুক তালা দিয়েই রাখতেন। যেহেতু আমি তখন ক্যানিংয়ে থাকি না, আর বয়সও নিতান্ত অল্প, তবুও যতদূর মনে পড়ে লোকমুখে শুনেছিলাম তিনি নাকি সিন্দুকটিকে ভেঙেই সোনা দানা মোহর ইত্যাদি নিয়ে উক্ত বন্ধুটির সঙ্গে পলায়ন করেন। তারপর যথারীতি সেগুলিকে বিক্রয় করে যতদিন ফুর্তি আমোদ চলল, ততদিন কাকা নিরুদ্দেশ থাকলেন। সেখানে গিয়ে কোনোরূপ কর্মসংস্থানই তার হয়নি। টাকা ফুরোতেই তার বন্ধুটি গা ঢাকা দেয় এবং ছিন্ন বস্ত্রে পাগলের ন্যায় আমার কাকা ধনঞ্জয় প্রত্যাবর্তন করলেন। প্রত্যাবর্তনের কিছুদিন পরই সমূর্তি ধারণ করলেন এবং আমার পিসির বাড়ি, অর্থাৎ তার একমাত্র বোনের বাড়ি এসে উঠলেন। আর তারপর থেকেই গাট্টা সহযোগে পিতৃমাতৃ পরিত্যক্ত এই হতভাগাটির ওপর চড়াও হলেন। আমার পিসির বাড়ির 2টি বাড়ি পরেই আমার বাবারও পিসির বাড়ি ছিল, মানে ঠাকুরদাদার বোনের বাড়ি আর কি। আমার এই পিসি ঠাকুমাই আমার পিসির বিয়ের সম্বন্ধটি করেছিলেন। যাই হোক, আমার পিসি ঠাকুমার এক নিকট আত্মীয় ছিলেন সে সময়কার এক বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি আমার এই জুয়েল কাকাটিকে উত্তর কলকাতার একটি প্রাথমিক স্কুলের হেডমাস্টারের পদে চাকরি প্রদান করলেন। এই রকম মানসিকতার একটি যুবককে শিশুদের বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদে বসিয়ে দেওয়া হলো। তিনি কি শিশুদের যথোপযুক্ত ভবিষ্যৎ নাগরিক হিসেবে গড়ে তোলার সত্যই উপযোগী ছিলেন? অপরাধ নেবেন না, এরা প্রত্যেকেই গুরুজন। তথাপি বলছি, এরূপ সিদ্ধান্ত তিনি নিলেন কি করে? এখনকার সংবাদপত্রে দেখি রাজনৈতিক নেতারা তাদের প্রভাব খাটিয়ে অনুপযুক্ত ব্যক্তিদের শিক্ষকের চাকরি প্রদান করছেন।
কোনো দিনই এর ব্যতিক্রম ছিল কি? আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্ব আগামীকাল আমার চ্যানেলে আমি আপলোড করব। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।